যে মমতা ব্যানার্জি সার্কাসের রিং মাস্টার আর নন, উনি এখন সার্কাসের জোকার। কবি হাকিম তো দূরের কথা, কিন্তু তিনি হুমায়ুন কবিরকেও একটা ধমক দিতে পারেন না, সেই ক্ষমতাও তার আর নেই। যা হয়, বাঘের পিঠে চড়ে গেছেন, এখন বাঘের পিঠ থেকে নামাটাটা আর সম্ভব হচ্ছে না, নামতে গেলেই তো বাঘ খেয়ে নেবে। ওনার কিছু ক্ষমতা নেই। রিং মাস্টার এখন এই ববি হাকিম, হুমায়ুন কবিররাই। এরা যেমন ভাবে নাচাবেন মমতা ব্যানার্জিকে তেমন ভাবেই নাচতে হবে। যে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় বাবা ভাড়া পাওয়া যাচ্ছে। পুরো পশ্চিমবাংলা থেকে মমতা ব্যানার্জিকে উৎখাত করা দরকার এবং বিজেপির শাসন কায়েম করা দরকার, যাতে পশ্চিমবাংলা জিহাদিদের স্বর্গরাজ্য না হয়। আচ্ছা দেখুন, তাজমহল ইত্যাদি যদি হয়, দুটো অংশ, নবান্ন এগুলোয় পরে আসছে। তাজমহল ইত্যাদি যদি ওনাদের হয়, তাহলে মুঘলরা যেখান থেকে এসেছিলেন, উজবেকিস্তান বা কাজাকিস্তান, সেখানে কেন এগুলোর একটাও বানালেন না? না দেখুন, ক্ষমতার সঙ্গে থাকলে অনেক কিছুই বলা যায়। এবার এই কথাটা এমন একজন বলেছেন যিনি রাজনীতিতে কবে কোন দিকে আছেন তিনি নিজেও জানেন না। একসময় কংগ্রেসে ছিলেন, তারপরে তৃণমূলে গেছিলেন, তারপরে আবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে গেছিলেন, সেখান থেকে আবার এখন তৃণমূলে ফিরেছেন। তিনি কবে কোন দিকে রাজনীতিতে থাকেন নিজেও জানেন না। কিন্তু তার ক্ষমতা থাকলে ক্ষমতার দম্ভে অনেক কিছুই বলা যায়, অনেকেই অনেক কিছু বলেন। কিন্তু মুর্শিদাবাদের মানুষ, বিশেষ করে যে দুই বিধায়ক সম্বন্ধে বলেছেন, সেখানকার মানুষ তো তাকে জবাব দিয়ে দিয়েছেন। তারা তো ভোটে জিতে জনপ্রতিনিধি হয়েছেন, তারা সেখানকার জনতার দাবির কথা তুলছেন। তো সেখানকার জনতা তাদের সাথে আছে, তারা তাদের সাথে মিছিলে হাঁটছে। তারপরে উনি ক্ষমতা, পুলিশ, মমতা সবই ওনার সাথে আছে, সেই এতে উনি বলতেই পারেন যে উল্টো করে টাঙিয়ে দেবেন। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, এক সময় বাম নেতারাও এরকম অনেক কিছু বলতেন, তারপরে এখন সেই বাম নেতাদের খুঁজেও পাওয়া যায় না, এখন তারা শূন্যে চলে গেছে। কাজেই এইসব আস্ফালনের কোনো মানে নেই। এবং ওনার যে একটা স্বপ্ন যে উনি হিন্দুদের ছুঁড়ে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন, সে স্বপ্নও পূরণ হবে না, সেই স্বপ্ন পূরণ হয়নি। দেশভাগের সময়েও ওনারা সেই স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন, পশ্চিমবাংলার মাটি থেকে হিন্দুদের তাড়ানো যায়নি, এখনও যাবে না। বরং উনি ভাবুন যে উনি কালকেও তৃণমূল, কথাটা আজকে বলেছেন, কালকেও উনি তৃণমূলেই থাকবেন না আবার দল পরিবর্তন করবেন। তিনি আরো সংযোজন করেন, তিনি বলছেন প্রকাশ্যেই বলছি, আমি কোট আনকোট বলছি, তিনি বলছেন প্রকাশ্যেই বলছি, দুই বিধায়ক যদি সংযত আচরণ না করেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে গর্তে ঢুকিয়ে দেব। ভেবে দেখুন, তৃণমূল দলটা এখন চালায়, ধরুন অন্য যে কোনো দলে দেখবেন তাদের একটা অর্গানাইজেশন স্ট্রাকচার আছে, এমনকি বিজেপির তো আছে, সিপিএম শূন্য হয়ে গেছে, তারপরেও তাদের একটা অর্গানাইজেশন স্ট্রাকচার আছে, সেই অর্গানাইজেশন দলটাকে সারা বছর চালায়। কিন্তু তৃণমূল দলটা কোনো দল নয়, এটা একটা কোম্পানি চালায়, এবং তারা তাদের রাজনীতিটা আউটসোর্স করে দিয়েছে আইপ্যাক নামে একটি সংস্থাকে, সেই সংস্থা চালায়। এই হুমায়ুন কবির মনে করুন আপনি পঞ্চায়েতের ভোটের সময় ঠিক কী কী অভিযোগ করেছিলেন এই আইপ্যাক সম্বন্ধে। এবার ফলে এরা রাজনৈতিক গুরুত্ব হারিয়ে ফেলেছেন, ক্রমশ এরা রাজনৈতিক গুরুত্ব হারাচ্ছেন, এবং তখন মার্কেটে ভেসে থাকার জন্য, প্রচারে থাকার জন্য এইসব মন্তব্য এনারা করেন, এবং করে এরা মিডিয়া ফুটেজ পেতে চান। এবং মমতা ব্যানার্জির যেটা সমস্যা, যে মমতা ব্যানার্জি জানেন এরা মার্কেট ফুটেজ পেতে চাইছে, কিন্তু তিনি ওই 30 এবং 30-32% ভোটের ওপরে এতটাই নির্ভরশীল যে তিনি ববি হাকিম তো দূরের কথা, কিন্তু তিনি হুমায়ুন কবিরকেও একটা ধমক দিতে পারেন না, সেই ক্ষমতাও তার আর নেই। যা হয়, বাঘের পিঠে চড়ে গেছেন, এখন বাঘের পিঠ থেকে নামাটাটা আর সম্ভব হচ্ছে না, নামতে গেলেই তো বাঘ খেয়ে নেবে। ফলে এখন ওনাকে ওই বাঘের পিঠে চড়ে সওয়ারি করতে হচ্ছে। আর উনি সার্কাসের জোকার হয়ে বসে রয়েছেন, আর হুমায়ুন কবিররা সার্কাসের খেলা দেখিয়ে যাচ্ছেন। একটা কথা তো জিজ্ঞেস করতে হয়, এর আগে আমরা দেখেছিলাম তিনি রীতিমতো যে মন্তব্য করেছিলেন, সেখানে আমরা ওরা এই 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 মন্তব্য তার গলায় উঠে এসেছিল। তিনি বলেছিলেন যে বেশি বাড়াবাড়ি করলে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। তারপরে এইরকম গর্তে ঢুকিয়ে দেওয়ার মন্তব্য তার মুখে। তিনি বলছেন গৃহমন্ত্রীর কাছে উল্টো পাল্টা যদি চিঠি লেখেন তাহলে 2 লক্ষ লোক নিয়ে তাড়াবো, মুর্শিদাবাদের কোথাও বিচরণ করতে দেবো না। বারবার এই ধরনের যে মন্তব্য করে উনি পার পেয়ে যাচ্ছেন, কেন বলে মনে হয় আপনার? না, পার পেয়ে যাচ্ছেন কারণ উনি, ওনার একটা নির্দিষ্ট আইডেন্টিটি আছে, উনি একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষ, এবং উনি তৃণমূলে আছেন। সেই কারণেই যেটা বললাম যে মমতা ব্যানার্জি সার্কাসের রিং মাস্টার আর নন, উনি এখন সার্কাসের জোকার। ওনার কিছু ক্ষমতা নেই। রিং মাস্টার এখন এই ববি হাকিম, হুমায়ুন কবিররাই। এরা যেমন ভাবে নাচাবেন মমতা ব্যানার্জিকে তেমন ভাবেই নাচতে হবে। অনুপ্রবেশ, বিভিন্ন সময় অনুপ্রবেশ আমাদের বলা চলে এই রাজ্য রাজনীতির একটা চর্চার জায়গা হয়ে উঠেছে, মানে বিগত বেশ কয়েক বছর যাবত এই অনুপ্রবেশের ঘটনা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনুপ্রবেশে বাধা পেয়ে বিএসএফ এর উপরে হামলা বাংলাদেশিদের, তো ভয়ঙ্কর ঘটনা।
হ্যাঁ, এটা তো হচ্ছেই। কারণ আপনি একটা জিনিস মনে করুন, আগে লাস্ট 10 বছরে যেটুকুনি বিএসএফ এর কড়াকড়ি হয়েছে তার আগে সেটা ছিল না। তখন মানে এইখান থেকে মানে কেষ্টপুর থেকে বেরিয়ে সল্টলেক যাওয়ার মতোই ইজি ছিল খুলনা থেকে কলকাতায় চলে আসা, বা যশোর থেকে দমদমে চলে আসা, যশোর রোড ধরে। এবার সেইখানে একটা নেটওয়ার্ক একটা গড়ে উঠেছিল, ওপারেও যেমন সে একটা নেটওয়ার্ক, একটা বিজনেস নেটওয়ার্ক গড়ে উঠেছিল, এপারেও একটা বিজনেস নেটওয়ার্ক গড়ে উঠেছে। এবার তাদের স্বার্থে যখনই আঘাত লাগবে, তারা যখনই তাদের বিজনেস লস হবে, তাহলে তারা তো ক্ষেপে যাবেই, তারা তো আক্রমণ করবেই। এবং এইখানেই বিএসএফ এর মানে এটা আরও একটা হয়তো বিতর্কিত মন্তব্য, যে বাংলাদেশের সাথে বসে অনাক্রমণ চুক্তি আমাদের যেটা আছে, সেটা আমাদের আরও ভাবনা চিন্তা করা উচিত। এবং এই অনাক্রমণ চুক্তি বিডিআর এর সঙ্গে বিএসএফ এর থাকতে পারে, কারণ তারা দুটো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বাংলাদেশ আমাদের বন্ধু দেশ। কিন্তু যারা অনুপ্রবেশকারী, যারা গরু পাচারকারী, যারা সোনা পাচারকারী, যারা ড্রাগ পাচারকারী, তাদের ক্ষেত্রে অনাক্রমণ চুক্তি কখনোই ভ্যালিড হতে পারে না। তাদের জন্য এটা কখনোই কি বলবো, যে এটা কখনোই তাদের জন্য সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এটার ব্যবহার হতে পারে না। তো সেই জায়গা থেকে এখানে কড়াকড়ি হচ্ছে, আরো কড়াকড়ি করা দরকার আমি বলবো। আদিত্য সাথে আমরা দেখছি এখানে এসে খুব সহজেই আধার কার্ড পেয়ে যাচ্ছে সামান্য 6,000 টাকায়, একের পর এক এরকম ঘটনা উঠে আসছে। কেন্দ্রীয় সংস্থাগুলি বা কি করে কার্ড বানিয়ে দিচ্ছে, কি বলবো? না দেখুন, এইখানে একটা জিনিস সবাই ভাবে যে আধার যেহেতু কেন্দ্রীয় সরকার ইস্যু করছে, তাই এটা বোধহয় পুরোপুরি কেন্দ্রীয় সরকারের হাতে। প্রথম কথা, আধারের যে ভেরিফিকেশন হয়, সেই ভেরিফিকেশন করে ডিএম এবং এডিএমরা। ডিএম এবং এডিএমরা কিন্তু তারা কেন্দ্রীয় সরকারের, যদি আইএএস হয় তাহলে তাও তার টিকিটা বাঁধা কেন্দ্রীয় সরকারের কাছে, কিন্তু সে রিপোর্ট করছে রাজ্য সরকারকেই। আর এখন তো পশ্চিমবাংলায় সবটাই প্রমোটি আইপিএস, প্রমোটি আইএএস, অর্থাৎ ডব্লিউবিসিএস বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, তারা তাদেরকেই প্রমোট করে আইএএস আইপিএস এর পজিশনগুলো দেওয়া হয়েছে, তারা চালাচ্ছে। আমি একদম নির্দিষ্ট নাম নিয়ে বলছি, নির্মল মাঝি তৃণমূলের নেতা, তার ভাই এখন ভোটের আগে পূর্ব বর্ধমানের ডিএম ছিলেন, এখন পূর্ব মেদিনীপুরের ডিএম হয়ে গেছেন। তো এরকম যে ডিএমরা আছেন, তো সেখানে সোর্সের মধ্যে ভূত থাকতেই পারে, কিন্তু এরকম কানেকশন বেশ কিছু আছে, বোস বা ঘোষ, তারা এর সোর্সের মধ্যে ভূতটা হতেই পারেন। এবং আমি যেটা বললাম যে এটা একটা বিশাল বড় নেটওয়ার্ক, যেখানে আপনার একটা বিজনেস চলছে। এবং কিভাবে বিজনেসটা চলছে, যখন কেউ একজন প্রথম ওপার থেকে এপারে আসছে, বা আগে, এখন তো আর আসারও দরকার পড়ছে না, এখন পুরোটাই একটা মানে কি বলবো, হোম ডেলিভারির ব্যাপার হয়ে গেছে, বাংলাদেশে বসেই এখন সব করে ফেলছে। প্রথম এখানে রেশন কার্ড তৈরি হচ্ছে। রেশন কার্ড কাদের হাতে? রাজ্য সরকারের হাতে। কলিমুদ্দিন শামসের নাম জানেন? কলিমুদ্দিন শামস বিখ্যাত ছিলেন এই কারণে নয় যে উনি রেশন ডিপার্টমেন্টে খুব যুগান্তকারী কিছু করেছিলেন। উনি বিখ্যাত ছিলেন, উনি বাংলাদেশিদের রেশন কার্ড বানিয়ে দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন। রেশন কার্ড হয়ে গেল, তারপরেই তাদের নাম উঠলো কোথায়? ভোটার লিস্টে। এবার আপনি বলবেন ভোটার লিস্ট তো ইলেকশন কমিশনের ব্যাপার। এবার এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, ইলেকশন কমিশনের নিজস্ব কোনো কর্মী নেই। ইলেকশন কমিশনের কর্মী বলতে হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরাই, স্কুলের মাস্টার বা যে বিভিন্ন রাজ্য সরকারি যে কর্মচারীরা, মূলত স্কুলের টিচারদের দিয়েই কাজগুলো করানো হয়, তারা ভোটার লিস্টে নাম তুলছেন। এই যে দুটো পর্যায়, এই দুটো পর্যায়ে হতে প্রায় খরচ আপনার ধরে নিন খুব কম করে হলেও 1 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকা। এরপরে যেই এটা হয়ে গেল, এবার তার আধারের ব্যবস্থা করা হচ্ছে। বেশ কয়েক বছর আগে একটি আনন্দবাজারে একটি রিপোর্ট বেরিয়েছিল, খুব ভুল না হয় যদি আনন্দবাজারেই রিপোর্টটা বেরিয়েছিল, যে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় বাবা ভাড়া পাওয়া যাচ্ছে। বাবা ভাড়া পাওয়া যাচ্ছে কেন? কি, যে আজকে ধরুন হিন্দুদের যে চ্যাটার্জির ছেলে চ্যাটার্জি হয়, মুখার্জির ছেলে মুখার্জি হয়, সব সম্প্রদায়ে কিন্তু তা হয় না। তো সেখানে একজন কাউকে, যার এধারে 1950 সালের আগে ভোটার লিস্টে নাম আছে, সেরকম কাউকে একজনকে বাবা হিসেবে দেখিয়ে আধার কার্ড করে নেওয়া হচ্ছে। সেটা আরো 1 লাখ টাকা 1.5 লাখ টাকার ব্যাপার, মানে প্রায় এই অবধি 3 লাখ টাকা দাঁড়ালো। তো এই যে ইন্ডাস্ট্রি, এবং বিপুল পরিমাণ লোক ঢুকছে, এবং এরা কিন্তু কেউ পশ্চিমবাংলায় থাকতে আসে না, এরা আসে এখানে ভোটার কার্ড বানালাম, আধার কার্ড বানালাম, রেশন কার্ড, মানে আমি ভারতীয় নাগরিকত্বের প্রমাণগুলো তৈরি করে নিলাম। এবার সে চলে গেল ব্যাঙ্গালোর, গোয়া, কেরল, উড়িষ্যা, এনসিআর, রাজস্থান, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, যেখানে কাজ আছে, গুজরাট, এই সমস্ত জায়গায় চলে গেল যেখানে কাজ আছে, যেখানে ইকোনমি আছে। পশ্চিমবাংলায় কোনো ইকোনমি নেই। পশ্চিমবাংলার থেকে এখন বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম বেশি, কাজেই তাদের পশ্চিমবাংলায় থাকার জন্য তারা বাংলাদেশ থেকে আসছে না, তারা আসছে ওই জায়গাগুলোয় যাওয়ার জন্য, তারা চলে গেল। এটা তো একটা দল।
আর একটা দল হচ্ছে তাদের কাছে যদি আরো টাকা থাকে, 5-6 লাখ টাকা আরো থাকে, তারা ওই টাকায় পাসপোর্ট বানাচ্ছে এখানে বসে। পাসপোর্ট আবার আপনি বলবেন কেন্দ্রীয় ভেরিফিকেশন কে করছে? পুলিশ করছে। পুলিশ যদি সেখানে 5 লাখ টাকা খেয়ে ভেরিফিকেশন ওকে করে দেয়, পাসপোর্ট অফিস পক্ষে সেটা আটকানো সম্ভব নয়। তারা সেই পাসপোর্ট নিয়ে চলে গেল তারা বিদেশে, ভারতীয় পাসপোর্টে। কারণ বাংলাদেশিদের এখন সারা পৃথিবী জুড়ে তাদের নাম ছড়িয়ে গেছে ইলিগাল ইমিগ্রেন্ট হিসেবে, তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। আমি নিজে মালয়েশিয়ায় ছিলাম, মালয়েশিয়াতে বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্ট এত বেশি হয়ে গেছে যে কারণে ওরা এখন বাংলাদেশ থেকে কোনো রকম ভিসাতে লোক আসা বন্ধ করে দিয়েছিল মাঝে একটা সময়, এমনকি ট্যুরিস্ট ভিসাতেও লোক দিচ্ছিল না, ঢুকতে দিচ্ছিল না। তো এইটা একটা, এই যে বললাম ধরুন এক একটা লোকের, এই যে ধরুন আপনার 3 লাখ থেকে প্রায় 8 লাখ টাকা 10 লাখ টাকা ইনকাম। এবার এদেরকে ধরুন আপনি আপনি যদি রামপুরহাট যান বা আপনি শেওড়াফুলি যান বা যে কোনো প্রায় স্টেশনেরই দেখবেন দুপাশগুলো এরকম বস্তিতে ভরে আছে। তারা মনে হবে আপনার বাংলাতেই কথা বলছে, কিন্তু দেখবেন বাংলাটা আলাদা, আপনার আমার বাংলা নয়। অ্যাকচুয়ালি খেয়াল করে শুনতে পারলে বুঝতে পারবেন ওটা চট্টগ্রামের বাংলা কি ওটা অন্য কোনো জায়গার বাংলা। তো সেই বাংলায় তারা কথা বলছে। তাদের ওইখানে ওই যে বসিয়ে দেওয়া, তাদের রাখা এবং তাদের কাছ থেকে নিয়মিত হারে তোলা আদায় করা, এটাও একটা বছরে ধরুন আপনার কিছু না হলে 50 থেকে 60 হাজার টাকার ইনকাম পার জন, পার হেড। তো এই যে বিশাল ব্যবসা, এই বিশাল ব্যবসা চলছে। এবং এখানে এই কারণেই যে পুরো এই সিস্টেমকে যদি বন্ধ না করা যায়, অনুপ্রবেশ বন্ধ হবে না। এবং অনুপ্রবেশ শুধুমাত্র তো পশ্চিমবাংলা বা ভারতের জন্য সিকিউরিটি থ্রেট নয়, পুরো বিশ্বের জন্য সিকিউরিটি থ্রেট। আমেরিকাও অনুপ্রবেশ বন্ধের চেষ্টা করছে, ইটালিও অনুপ্রবেশ বন্ধের চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে। তো এটা সবার জন্যই একটা সিকিউরিটি থ্রেট। কারো ধর্মে আঘাত করেননি বলে দাবি করছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। তার বক্তব্যের অপব্যাখ্যার অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলছেন, কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, আমি ধর্মনিরপেক্ষ ছিলাম, মরার সময় তাই থাকবো। আমি এই বিশ্বাসেই বড় হয়েছি, অন্য ধর্মকে সম্মান জানানো। আমি ইসলাম ধর্মে বিশ্বাস করলেও দুর্গাপুজোয় অংশ নিই, আমার মধ্যে কখনোই অন্য ধর্মকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। কি বলবেন? এটা দেখুন, হাতির যেমন দুটো দাঁত হয়, একটা দেখানোর দাঁত আর একটা খাওয়ার দাঁত, এই বক্তব্যটারও তেমনি দুটো অংশ আছে। একটা যেটা বলা হয়েছে এবং আর একটা বলার পেছনে যে উদ্দেশ্যটা ছিল। প্রথম কথা, উনি বলছেন আঘাত করেননি। আচ্ছা, ইমানের বাংলায় বিপরীতার্থক শব্দটা কি হয়? বেঈমান। ঠিক, তো আমাকে বেঈমান বলা হলে আমাকে সেটা আঘাত করা হচ্ছে না। আমি যেহেতু ওনার সঙ্গে একই ধর্মে বিশ্বাসী নই, সেই কারণে উনি আমাকে বেঈমান বলবেন, আর সেটা আমায় আঘাত করবে না, আমি তাতে আঘাতপ্রাপ্ত হব না। আবেগ কি খালি একটা ধর্মেই থাকে? আবেগ কি খালি একটা গোষ্ঠীর মানুষের জন্যই প্রযোজ্য? আমাদের জন্য প্রযোজ্য নয়? আমাদের ধর্মীয় ভাবাবেগ নেই? আমাদের কি নিজস্ব আবেগ নেই? আমাদের ধর্মের প্রতি আমাদের কোনো অনুভূতি নেই? আমাদের যা খুশি বলে দেওয়া যায়? আজকে যদি এই একই কথা কোনো বিজেপি নেতা বলতেন বা আমি বলতাম যে যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেনি তাদের দুর্ভাগ্য, তাদেরকে হিন্দু ধর্মে নিয়ে আসতে হবে, আমি যদি ঘর ওয়াপসির কথা বলতাম, আমি যদি রিভার্স লাভ জেহাদের কথা বলতাম, তাহলে কি উনি ছেড়ে দিতেন? দিতেন না তো। তাহলে কিভাবে উনি আঘাত করেননি? আচ্ছা, এবার এর পেছনে আর একটা অংশ আছে। যদি খেয়াল করেন সময়টা, কোন সময়টায় উনি এই কথাটা বললেন, সেই সময়টায় শোভন চ্যাটার্জির আবার তৃণমূলের প্রত্যাবর্তনের একটা আলোচনা চলছিল। এবং স্বাভাবিক, শোভন চ্যাটার্জি যদি প্রত্যাবর্তন করেন, তিনি তাহলে ধরে নেওয়া হচ্ছিল মেয়র হিসেবেই প্রত্যাবর্তন করবেন। সেইখানেই ঠিক ববি হাকিম নিজের সংখ্যালঘু আইডেন্টিটিটাকে সামনে আনলেন এবং এমন একটি বক্তব্য রাখলেন যাতে মমতা ব্যানার্জি আর ওইদিকে এগোতে না পারেন এবং ওনাকে সরানোর কথা না ভাবেন। অর্থাৎ ঘুরিয়ে উনি এই বার্তা মমতা ব্যানার্জিকে দিলেন যে মুসলিম ভোটের ওপরে নির্ভর করে তুমি এবং তোমার ভাইপো এই সাম্রাজ্য চালাচ্ছ, সেই সাম্রাজ্য থাকবে না যদি আমাকে ঘাঁটাতে আসো। ঠিক যে কারণে মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে কিছু বলতে পারেন না, যে কারণে হামিদুর রহমান শরিয়া আইনের কথা বললে কিছু বলতে পারেন না, ঠিক একইভাবে ববি হাকিম এটা যখন বলেন, তখনও মমতা ব্যানার্জিকে সেটা শুনতে হয় এবং তারপরে পিছিয়ে আসতে হয়। রাজনৈতিক সমীকরণই রয়েছে বলছেন? রাজনৈতিক সমীকরণ অবশ্যই রয়েছে এবং তার সঙ্গে ওনার নিজের যে এজেন্ডা আছে, যে জেহাদি এজেন্ডা, সেই এজেন্ডাও অবশ্যই আছে। দুটো মিলে 2 2 4 হয়েছে।
দীপ্ত সেনা, যে প্রশ্নটা করব, রোহিঙ্গা অনুপ্রবেশকারী, এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে তো একদম রাজ্য রাজনীতি বিভিন্ন স্তরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের যে অনুপ্রবেশের ঘটনা। এই প্রসঙ্গে বলি, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের কিভাবে আটকানো সম্ভব? অনুপ্রবেশের কারণে জনবিন্যাস পাল্টাচ্ছে দ্রুত, আর সে কারণেই রাজ্যের একাধিক জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। আপনিও কি সমর্থন করেন? একদমই সমর্থন করি। কেন্দ্রশাসিত অঞ্চলটা কোনো সমাধান নয়, এটা আমি বলবো। এটা ওনারা একটি অঞ্চলের জনপ্রতিনিধি, সেই অঞ্চলের জনতার কথা, মনের কথা ওনারা তুলে ধরেছেন। কিন্তু আমার বক্তব্য বা আমার দলের বক্তব্য যেটা, যে মমতা ব্যানার্জি পুরো পশ্চিমবাংলাকেই জেহাদিদের স্বর্গরাজ্য বানাতে চাইছেন। কাজেই কোনো একটা নির্দিষ্ট একটা বা দুটো অঞ্চল নয়, পুরো পশ্চিমবাংলা থেকে মমতা ব্যানার্জিকে উৎখাত করা দরকার এবং বিজেপির শাসন কায়েম করা দরকার, যাতে পশ্চিমবাংলা জেহাদিদের স্বর্গরাজ্য না হয়। যে স্বপ্ন নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ গঠন করেছিলেন, পশ্চিমবঙ্গকে ছিনিয়ে এনেছিলেন পাকিস্তানের হাত থেকে, যে কারণে জিন্না বলেছিলেন যে আমি পোকায় কাটা পাকিস্তান পেলাম, যেহেতু তিনি কলকাতা সেই সময়ের সব থেকে বড় ইকোনমিক সেন্টার ছিল, সেটা পাননি বলে। সেই উদ্দেশ্য যাতে ব্যর্থ না হয়, যাতে বাঙালি হিন্দুর যে হোমল্যান্ড, আজকে বিশ্বে 57টা মুসলিম দেশ আছে, সেগুলো মুসলিমদের হোমল্যান্ড। বাঙালি হিন্দুর কিন্তু এই একটাই হোমল্যান্ড, পশ্চিমবঙ্গ। তো সেই হোমল্যান্ড যাতে আমাদের হাতছাড়া না হয়, আমরা এককালে খুলনা বা যশোরে বসে সম্প্রীতির কথা বলতাম, এখন কলকাতায় বসে বলছি, আগামীতে যেন আমাদের কটকে গিয়ে বলতে না হয়, সেইটা আমাদের অবশ্যই দেখা দরকার। এবং সেই কারণে জনবিন্যাস যাতে না পাল্টায় সেটাও দেখা দরকার। কারণ জনবিন্যাস একদিকে যেমন সিকিউরিটি থ্রেট তৈরি করে, জনবিন্যাস একইভাবে ডেমোগ্রাফি চেঞ্জ করে জিওগ্রাফি চেঞ্জের দিকেও এগিয়ে নিয়ে যায় দেশকে। গোটা কলকাতা মুসলমানদের এক মৌলানার বক্তব্য ঘিরে, এই মৌলানার বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উনি বলছেন, কুতুব মিনার, জামা মসজিদ, তাজমহল, হাজারদুয়ারি, ইমামবাড়া, লাল কেল্লা সবই আমাদের। সারা ভারতবর্ষে যত ঐতিহ্য স্থাপিত আছে সবই আমাদের, তোমাদের কি আছে? তিনি এটাও বলছেন, নবান্নটাও নাকি মুসলমানদের জায়গায় অবস্থিত। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ইডেন গার্ডেন্স, এমনকি এয়ারপোর্টও মুসলমানদের জায়গার উপর অবস্থিত। হতভাগা তুমি আমাদের দেশ ছেড়ে চলে যেতে বলছো? সারা কলকাতা তো আমাদের, তোমার আছে? আচ্ছা দেখুন, তাজমহল ইত্যাদি যদি হয়, দুটো অংশ, নবান্ন এগুলোয় পরে আসছি। তাজমহল ইত্যাদি যদি ওনাদের হয়, তাহলে মুঘলরা যেখান থেকে এসেছিলেন, উজবেকিস্তান বা কাজাকিস্তান, সেখানে কেন এগুলোর একটাও বানালেন না? কেন হঠাৎ ভারতে এসেই তাদের শিল্পসত্তা বিকশিত হলো? তো ভালো, ভারতের জল হাওয়া এরকমই, যেখানে মানুষের যেগুলো কৃষ্টির যে দিকগুলো সেইগুলো বিকশিত হয় মানুষের, তো ওনাদেরও হয়েছে। এবার আসি, উনি এই যে বলছেন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, ইডেন গার্ডেন সবই আমাদের, নবান্ন আমাদের, এর পেছনে একটা কারণ আছে। ওয়াকফ আইন, ওয়াকফ আইন বলে, ওয়াকফ বোর্ড তারা যদি কোনো জমিকে নিজেদের বলে চিহ্নিত করে, তাদের কোনো সেই জমির মালিককে কোনো নোটিশ দিতে হয় না। এবং সেই আপনি যদি তাতে এগ্রি না করেন, আপনাকে সেই মামলাটাও লড়তে হবে গিয়ে ওই ওয়াকফ বোর্ডেরই কাছে, যারা আপনার ওই জমিটি দখল করে নিয়েছেন। উনি সেই আইনটিকে মাথায় রেখেই বলছেন সবই আমাদের। কারণ ওয়াকফ বোর্ডের আওতায় আমার ধারণা পশ্চিমবাংলায় যতটা দেখানো হচ্ছে তার থেকে অনেক বেশি জমি মমতা ব্যানার্জির সরকার ওয়াকফ বোর্ডের আওতাভুক্ত অলরেডি করে দিয়েছে। এটা হয়তো ভবিষ্যতে যখন মমতা ব্যানার্জি থাকবেন না, তখন এটা সামনে আসবে। যে কারণে আমাদের বারবার বক্তব্য, এই যে ওয়াকফ আইন, এই ওয়াকফ আইনকে পাল্টানো দরকার। যে আলাদা করে মুসলিম পার্সোনাল ল বোর্ড, এটাকে পাল্টানো দরকার। এক দেশ, এক আইন, এক সংবিধান এবং এক পতাকা, এটাই আমাদের দাবি।